গুড মর্নিং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আমি ক্ষিতীশ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করা হবে সেগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি রয়েছে হাজরা মাধ্যমিকের ভূগোল হাজরা হাজরা বইটির প্রথম অধ্যায়ে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপের যে 5 নম্বরের প্রশ্নোত্তরগুলি রয়েছে সেই 5 নম্বর প্রশ্নোত্তরগুলি তোমাদেরকে আজকে আমি সমাধান করে দিতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। শুরু করার আগে তোমাদেরকে বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহ বাড়িয়ে দেবে। চলো ভিডিও শুরু করার আগে তোমরা খাতা কলম নিয়ে নাও, শুরু করি আজকের ভিডিও। আজকের প্রশ্ন তো শুরু করছি প্রশ্ন নাম্বার 1 দিয়ে। 5-এর 1 নাম্বার, নদীর ক্ষয়কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। উত্তর, নদী তার প্রবাহ পথে উল্লেখ ও পার্শ্বীয় চলো 5 নম্বর প্রশ্ন উত্তর, নদীর ক্ষয়কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। উত্তর, নদী তার প্রবাহ পথে উলম্ব ও পার্শ্বীয় ক্ষয়ের মাধ্যমে শিলাকে ক্ষয় করে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে নদীর ক্ষয়কার্য বলা হয়। এর ফলে নানা বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয়। যেমন 1 নম্বর, ভি আকৃতির উপত্যকা। নদীর ঊর্ধ্বগতিতে প্রবল উলম্ব ক্ষয়ের ফলে নদীর তলদেশ দ্রুত গভীর হয় এবং দুই পাশ ঢালু হয়ে ভি আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। তোমরা চিত্রটি দেখে নাও, প্রয়োজনে চিত্রটিকে তোমরা বই থেকে মিলিয়ে নেবে। আমি খুব সহজভাবে চিত্রটি করে দিয়েছি, তোমরা চিত্রটিকে মিলিয়ে নেবে প্রয়োজনে। 2 নম্বরে গিরিখাত। নদীর তীব্র উলম্ব ক্ষয়ের ফলে অত্যন্ত গভীর ও সংকীর্ণ উপত্যকা তৈরি হয়, যার পার্শ্ব প্রায় খাড়া, একে গিরিখাত বলে। চিত্রটা দেখে নাও। পরে 3 নম্বরে কি রয়েছে, জলপ্রপাত। কঠিন ও নরম শিলা অসম ক্ষয়ের ফলে নদীর তলদেশে ধাপ সৃষ্টি হয় এবং নদীর জল হঠাৎ নিচে পড়ে জলপ্রপাত গঠন করে। চিত্র দেখে নাও তোমরা, প্রয়োজনে তোমরা টেক্সট বই থেকে মিলিয়ে নেবে। উপসংহার, অতএব নদী ক্ষয়কার্যের মাধ্যমে বিভিন্ন বৈচিত্র্যময় ভূমিরূপ সৃষ্টি হয়, যা ভূপ্রকৃতিকে গঠন ও পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল তোমাদের 5-এর 1 নাম্বার প্রশ্ন উত্তর, যেটা তোমাদের আমি সলভ করে দিয়েছি। তোমাদেরকে যেভাবে আমি পয়েন্ট করে দিয়েছি, সম্পূর্ণ নাম্বার পেতে হলে এইভাবেই তোমাদের পয়েন্ট করে লিখতে হবে এবং চিত্র দিতে হবে। তোমরা জানো ভূগোল বিষয় এমন একটি বিষয়, সংজ্ঞা উদাহরণের সঙ্গে অবশ্যই চিত্রটা তোমাদের দিতে হবে। যদি তোমরা চিত্র দিতে পারো, সে চিত্র কম বেশি যাই হোক, চিত্র তোমাদের অবশ্যই দিতে হবে। চিত্র দিলে তোমরা সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে, আর চিত্র না দিলে সম্পূর্ণ নাম্বার তোমাদের নাও আসতে পারে। তাই সম্পূর্ণ নাম্বার পেতে হলে অবশ্যই চিত্র দিতে হবে। এই হলো তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। চলো 2 নম্বর প্রশ্ন কি রয়েছে, নদী ক্ষয়কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন চিত্র বলেছে এবং তোমরা চিত্র যদি না চায় তবুও তোমাদেরকে চিত্র দেওয়ার অবশ্যই চেষ্টা করতে হবে। উত্তর, নদীর গতিবেগ কমে গেলে তার বহন ক্ষমতা হ্রাস পায় এবং বহন করা পলি, বালি, কাকর ইত্যাদি নদীর তলদেশে বা তীরবর্তী অঞ্চলে জমা হতে থাকে। এই প্রক্রিয়াকে নদীর সঞ্চয় কার্য বলা হয়। এর ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। যেমন 1 নম্বর, বালুচর। নদী প্রবাহের গতিবেগ কমে গেলে বালি ও কাকর নদীর মধ্যে জমা হয়ে ছোট দ্বীপের মতো আকৃতি নেয়, যাকে বালুচর বলা হয়। চিত্রটা তোমরা দেখে নাও, প্রয়োজনে তোমরা টেক্সট বই থেকে মিলিয়ে নেবে। পরের 2 নম্বর পয়েন্টে কি রয়েছে, বন্যা সমভূমি। বর্ষাকালে নদী উপচে তীরবর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং সূক্ষ্ম পলি জমা করে বিস্তীর্ণ সমভূমি তৈরি করে, যাকে বন্যা সমভূমি বলা হয়। চিত্রটা দেখে নাও। 3 নম্বর কি রয়েছে, বদ্বীপ। নদী সমুদ্রে বা হ্রদে পতিত হওয়ার আগে গতিবেগ কমে গিয়ে প্রচুর পলি সঞ্চিত হয় এবং ত্রিভুজাকারে ভূমিরূপ তৈরি করে, যাকে বদ্বীপ বলা হয়। চিত্রটা দেখে নাও।
উপসংহার: অতএব নদীর ক্ষয়কার্যের ফলে উর্বর ও সমতল ভূমিরূপ সৃষ্টি হয়, যা কৃষি ও বসতির জন্য অত্যন্ত উপযোগী। এই ছিল তোমাদের 2 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 3। এখানে কি প্রশ্ন রয়েছে আমি আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্ন লেখার সঙ্গে পয়েন্ট অবশ্যই দিতে হবে, চিত্র দিতে হবে এবং সংখ্যার সঙ্গে অবশ্যই উদাহরণ দিতে হবে। এই হলো ভূগোলের মেন বৈশিষ্ট্য। চলো 3 নম্বর প্রশ্ন। 3 প্রকার বদ্বীপ সৃষ্টি চিত্র সহ আলোচনা করো। উত্তর: নদী, সমুদ্র বা হ্রদে পতিত হওয়ার আগে তার গতিবেগ কমে যায় এবং বহন করা পলি সঞ্চিত হয়ে ত্রিভুজাকার ভূমিরূপ গঠন করে, যাকে বদ্বীপ বলা হয়। সমুদ্রের ঢেউ, জোয়ার ভাটা ও নদী প্রবাহের প্রকৃতির ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকার বদ্বীপ সৃষ্টি হয়। 1 নম্বরে কি বলেছে পয়েন্টগুলো অবশ্যই এইভাবেই লিখবে। আর্কুয়েট বদ্বীপ, এটি অর্ধচন্দ্রাকৃতি বা পাখার মতো বিস্তৃত হয়। নদীর মোহনা এসে অনেক শাখায় বিভক্ত হয় এবং সমানভাবে পলি সঞ্চিত হয়। উদাহরণ: গঙ্গা, ব্রহ্মপুত্র বদ্বীপ। চিত্রটা দেখে নাও, চিত্রটা তোমাদের প্রয়োজন পড়লে টেক্সট বই থেকে মিলিয়ে নেবে। চলো পরের পয়েন্ট: বার্ডস ফুট বদ্বীপ। নদী সরু ও দীর্ঘ শাখায় বিভক্ত হয়ে পাখি পায়ের মতো সমুদ্রে প্রবেশ করে। এখানে নদীর প্রবাহের বেশি শক্তিশালী এবং ঢেউয়ের প্রভাব কম হয়। উদাহরণ: মিসিসিপি নদী। চিত্র দেখে নাও। খণ্ডিত বদ্বীপ 3 নম্বর পয়েন্ট: সমুদ্রের প্রবল ঢেউ ও জোয়ার ভাটার কারণে বদ্বীপের অংশ ভেঙে যায় এবং খণ্ড খণ্ড আকার ধারণ করে। এই দেখে নাও, খণ্ডিত। উপসংহার: অবশ্যই উপসংহার দেবে। উপসংহার: অতএব নদীর সঞ্চয় ও সমুদ্রের প্রভাবের বিভিন্নতার কারণে বিভিন্ন ধরনের বদ্বীপ গঠিত হয়, যা উপকূলীয় ভূপ্রকৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর। চলো পরের প্রশ্ন 4 নম্বর। বায়ু ও জলধারা মিলিত সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। উত্তর: শুষ্ক ও অর্ধ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা একত্রে পলি বহন ও সঞ্চয় করে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। এই যৌথ সঞ্চয় কার্যের ফলে বিশেষ ধরনের সমভূমি ও ভূমিরূপ গড়ে ওঠে। পয়েন্ট 1: লোয়েস সমভূমি। বায়ু সূক্ষ্ম ধূলিকণা দূর থেকে বহন করে এনে বিস্তীর্ণ অঞ্চলে জমা করে লোয়েস সমভূমি তৈরি করে। কখনো জলধারাও এই পলি বিস্তারে সাহায্য করে। উদাহরণ: চীনের লোয়েস সমভূমি। চিত্র দেখে নাও। 2 নম্বর। পলি পাখা। পাহাড়ি অঞ্চল থেকে নামা জলধারা সমতলে এসে গতিবেগ কমে পলি সঞ্চিত করে পাখনার মতো আকৃতি ভূমিরূপ সৃষ্টি করে। পরে বায়ু এই পলিকে উড়িয়ে দেয়। চিত্র দেখে নাও। 3 নম্বর। বাজাদা। একাধিক পলি পাখনা পাশাপাশি যুক্ত হয়ে বিস্তৃত ঢালু সমভূমি তৈরি করলে তাকে বাজাদা বলা হয়। এখানে জলধারা পলি এনে দেয় এবং বায়ু তা ছড়িয়ে দেয়। চিত্র দেখে নাও। উপসংহার: অতএব বায়ু ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে শুষ্ক অঞ্চলে লোয়েস পলি পাখনা বা বাজাদার মতো গুরুত্বপূর্ণ ভূমিরূপ গঠিত হয়। এই ছিল তোমাদের 4 নম্বর প্রশ্ন। চলো এবার 5 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন কি রয়েছে? বায়ুর ক্ষয়কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ দাও। উত্তর: শুষ্ক মরু অঞ্চলে বায়ু ঘর্ষণ, উত্তোলন ও আঘাতের মাধ্যমে শিলাকে ক্ষয় করে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বায়ু ক্ষয়কার্য বলা হয়। ইয়ারডাং। বায়ুর ঘর্ষণে নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং শক্ত শিলা অপেক্ষাকৃত কম ক্ষয়প্রাপ্ত থাকে। ফলে দীর্ঘ, সরু ও খাঁজযুক্ত ভূমিরূপ সৃষ্টি হয়, যাকে ইয়ারডাং বলে। চিত্র। পয়েন্ট 1: ভেন্টিফ্যাক্ট। বালিকণাবাহী বায়ুর আঘাতে শিলাখণ্ডে উপরিভাগ মসৃণ ও কোণযুক্ত হয়ে যায়। অনেক সময় পাথরে একাধিক দিক ঘষে সমতল হয়ে যায়। চিত্রটি দেখে নাও।
3 নম্বর ডিফ্লেশন হোল। বায়ু সূক্ষ্মকণা বায়ু সূক্ষ্ম বালি ও ধূলিকণা উড়িয়ে নিয়ে গেলে সমভূমিতে নিচু গর্ত সৃষ্টি হয়, একে ডিফ্লেশন হোল বলা হয়। চিত্র দেখে নাও। উপসংহার: অতএব বায়ু ক্ষয়কার্যের ফলে মরু অঞ্চলে ইয়ারডাং ভেন্টিফ্যাক্ট ও ডিফ্লেশন হোলের মতো বিশেষ ভূমিরূপ গঠিত হয়। এই ছিল তোমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। চলো এবার 6 নম্বর প্রশ্নের উত্তরে যাব। 6 নম্বর প্রশ্নের উত্তরে কী রয়েছে? বায়ু সঞ্চয় কার্যের সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। উত্তর: শুষ্ক ও মরু অঞ্চলে বায়ুর গতিবেগ কমে গেলে তার বহন ক্ষমতা হ্রাস পায় এবং বালি ও ধূলিকণা ভূমিতে সঞ্চিত হয়। এই প্রক্রিয়ায় বালুর সঞ্চয় কার্য বলা হয়। এর ফলে বিভিন্ন বিশেষ ভূমিরূপ সৃষ্টি হয়। 1 নম্বর পয়েন্ট: বালিয়াড়ি। বায়ু বালি বহন করে এনে কোনো বাধার কাছে জমা করে ঢিপির মতো উঁচু ভূমিরূপ তৈরি করে, যাকে বালিয়াড়ি বলে। এর বায়ুমুখী দিক ঢালু ও বিপরীত দিক খাড়া হয়। চিত্র দেখে নাও। লোয়েস। বায়ুবাহিত সূক্ষ্ম ধূলিকণা দূরবর্তী অঞ্চল থেকে এসে বিস্তীর্ণ এলাকায় জমা হয়ে সমতল ভূমি সৃষ্টি করে, যাকে লোয়েস বলে। এটি খুব উর্বর। চিত্র দেখে নাও। 3 নম্বর বালিস্তর। বালি বিস্তীর্ণ এলাকায় সমানভাবে ছড়িয়ে দিলে সমতল বালিয়াড়ি স্তর তৈরি হয়, যাকে স্ট্যান্ডশিট বলা হয়। চিত্র দেখে নাও। উপসংহার: অতএব বায়ুর সঞ্চয় কার্যের ফলে বালিয়াড়ি, লোয়েস ও স্ট্যান্ডশিটের মতো গুরুত্বপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয়, যা মরুভূমির প্রাকৃতিক প্রধান বৈশিষ্ট্য। পরের প্রশ্ন 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন কি রয়েছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। উত্তর: হিমবাহ ধীরে ধীরে অগ্রসর হওয়ার সময় তলদেশ ও পার্শ্ববর্তী শিলাকে ঘর্ষণ ও উৎপাটনের মাধ্যমে ক্ষয় করে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে হিমবাহ ক্ষয়কার্য বলা হয়। পয়েন্ট 1: সার্ক। হিমবাহের উৎপাটন ও ঘর্ষণের ফলে পাহাড়ের ঢালে বাটির মতো অর্ধগোলাকার গর্ত সৃষ্টি হয়, যাকে সার্ক বলা হয়। চিত্র দেখে নাও। অ্যারেট। দুটি সার্কের মাঝখানে ক্ষয়ের ফলে সরু, ধারালো ও ছুরির ধার মতো শৈলশিরা তৈরি হয়, যাকে অ্যারেট বলা হয়। চিত্র দেখে নাও। ইউ আকৃতির উপত্যকা। হিমবাহ প্রবল ঘর্ষণে নদী উপত্যকা প্রশস্ত ও গভীর হয়ে ইউ আকৃতি উপত্যকায় পরিণত হয়। চিত্র দেখে নাও। উপসংহার: অতএব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সার্ক, অ্যারেট ও ইউ আকৃতির উপত্যকার মতো বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয়, যা পার্বত্য অঞ্চলের প্রকৃতি নির্ধারণ করে। এই ছিল তোমাদের 7 নম্বর প্রশ্ন। চলো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন কি রয়েছে? শুষ্ক অঞ্চল ও বায়ু জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। এটা আমি এর আগেও একটা উত্তর করে দিয়েছি, এটা তোমরা দেখে নাও। শুষ্ক ও অর্ধ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা উভয়ই ক্ষয় ও সঞ্চয় কার্য সম্পন্ন করে। এদের সম্মিলিতভাবে বিশেষ ধরনের ভূমিরূপ গঠিত হয়, যা মরু অঞ্চলে প্রধান বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট: ওয়াদি। এটি মরু অঞ্চলে অস্থায়ী নদীপথ। বর্ষাকালে স্বল্প সময়ের জন্য জল প্রবাহিত হয় এবং পরে শুকিয়ে যায়। জলধারা ক্ষয়কার্যের এটি সৃষ্টি হয়, পরে বায়ুর ও আকার পরিবর্তন করে। এই চিত্র দেখে নাও। পরের পয়েন্ট 2: পেডিমেন্ট। পাহাড়ের পাদদেশে জলধারা ক্ষয় ও বায়ুর ঘর্ষণে এটি মৃদ ঢালু সমভূমি তৈরি হয়, যাকে পেডিমেন্ট বলে। চিত্র দেখে নাও। 3 নম্বর বাজাদা। একাধিক পেডিমেন্ট বা পলি পাখা পাশাপাশি যুক্ত হয়ে বিস্তৃত ঢালু সমভূমি তৈরি করলে তাকে বাজাদা বলা হয়। চিত্র দেখে নাও। উপসংহার: অতএব শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে ওয়াদি, পেডিমেন্ট ও বাজাদার মতো গুরুত্বপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয়। এই ছিল তোমাদের 8 নম্বর প্রশ্ন। চলো 9 নম্বর প্রশ্ন। হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধানত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও। হিমবাহ
গলতে শুরু করলে উত্তর, হিমবাহ গলতে শুরু করলে উৎপন্ন জল প্রচুর পলি বালি ও কাঁকর বহন করে সমতলে সঞ্চিত করে, ফলে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যে বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয়। যেমন 1 নম্বর আউটওয়াশ সমভূমি। হিমবাহ গলিত জল পলি বহন করে হিমবাহ সম্মুখভাগে বিস্তৃত সমভূমি সঞ্চিত করে, এতে স্তর বিন্যস্ত পলি দেখা যায়। চিত্র দেখে নাও। 2 নম্বর পয়েন্ট, এস্কার। হিমবাহের তলদেশে বা ভেতরের সুড়ঙ্গ দিয়ে প্রবাহিত জলধারা বালি কাঁকর সঞ্চিত করে সার্পিল সরু ও উঁচু রিজের মতো ভূমিরূপ তৈরি করে, যাকে এস্কার বলে। চিত্রটা তোমরা দেখে নাও। পরের পয়েন্ট, কেটল হোল। হিমবাহের বরফখণ্ড পলির মধ্যে চাপা পড়ে গেলে গলে সেখানে গর্ত তৈরি হয়, যাকে কেটল হোল বলে। এতে জল জমে কেটল লেকও হতে পারে। চিত্র দেখে নাও। উপসংহার, অতএব হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে আউটওয়াশ সমভূমি, এস্কার ও কেটল হোলের মতো গুরুত্বপূর্ণ ভূমিরূপ গঠিত হয়। এই ছিল তোমাদের 9 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। উত্তর, নদী তার প্রবাহ পথে উলম্ব ও পার্শ্বীয় ক্ষয়ের মাধ্যমে শিলাকে ক্ষয় করে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে নদীর ক্ষয়কার্য বলা হয়। 1 নম্বর পয়েন্ট, ভি আকৃতির উপত্যকা। নদীর ঊর্ধ্বগতিতে প্রবল উলম্ব ক্ষয়ের ফলে নদীর তলদেশ দ্রুত গভীর হয় এবং 2 পাশ ঢালু হয়ে ভি আকৃতির উপত্যকা তৈরি হয়। এই তোমাদের চিত্র। পরের পয়েন্ট 2 নম্বর, গিরিখাত। নদী প্রবল উলম্ব ক্ষয়ের ফলে গভীর ও সংকীর্ণ খাড়া প্রাচীর বিশিষ্ট উপত্যকা তৈরি হয়, যাকে গিরিখাত বলে। চিত্র দেখে নাও। পরের পয়েন্ট 3 নম্বর, জলপ্রপাত। কঠিন ও নরম শিলার অসম ক্ষয়ের ফলে নদীর তলদেশে ধাপ তৈরি হয় এবং নদীর জল হঠাৎ নিচে পড়ে জলপ্রপাত গঠন করে। এই হলো চিত্র। উপসংহার, অতএব নদীর ক্ষয়কার্যের ফলে ভি আকৃতির উপত্যকা, গিরিখাত ও জলপ্রপাতের মতো বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয়। এই ছিল তোমাদের 10 নম্বর প্রশ্ন। এবার চলে আসো 11 নম্বর প্রশ্ন। মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। উত্তর, নদীর মধ্যগতিতে নদীর ঢাল কমে যায় এবং প্রবাহ তুলনামূলক ধীর হয়, ফলে বহন ক্ষমতা হ্রাস পেয়ে পলি সঞ্চয় বৃদ্ধি পায়। এর ফলে বিভিন্ন ভূমিরূপ গঠিত হয়। যেমন মিয়ান্ডার। নদীর সঞ্চয় ও পার্শ্ববর্তী ক্ষয়ের ফলে আঁকাবাঁকা বা সার্পিল পথে প্রবাহিত হয়, একে মিয়ান্ডার বলে। বাঁকের ভেতরের দিকে পলি সঞ্চয় হয়। এই হলো চিত্র। পরের পয়েন্ট, এক্সবোরথ। মিয়ান্ডারের বাঁক বেশি হলে নদী শর্টকাট পথ নেয় এবং পুরনো বাঁক বিচ্ছিন্ন হয়ে অর্ধচন্দ্রাকার হ্রদ তৈরি হয়, যাকে অক্সবোহ্রদ বলে। এই হলো তোমাদের চিত্র। পরের পয়েন্ট 3 নম্বর, বন্যা সমভূমি। নদী প্লাবনের সময় তীরবর্তী অঞ্চলে সূক্ষ্ম পলি সঞ্চিত করে বিস্তীর্ণ সমভূমি তৈরি করে। এই হলো চিত্র। উপসংহার, অতএব মধ্যগতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে মিয়ান্ডার, অক্সবোহ্রদ ও বন্যা সমভূমির মতো গুরুত্বপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয়। এই ছিল তোমাদের 11 নম্বর প্রশ্ন। এবার চলে এসো 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন কি রয়েছে, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। উত্তর, হিমবাহ চলার সময় বিভিন্ন আকারের শিলা বালি ও কাঁকর বহন করে এবং গলনের সময় এগুলি বিভিন্ন স্থানে সঞ্চিত হয়। এই প্রক্রিয়াকে হিমবাহের সঞ্চয় কার্য বলা হয়। এর ফলে নানা বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ সৃষ্টি হয়। যেমন 1 নম্বর, মোরেইন। হিমবাহ বহন করা অমসৃণ পলি হিমবাহের প্রান্তে বা পাশে জমা হয়ে ঢিপির মতো ভূমিরূপ তৈরি করে, যাকে মোরেইন বলে। চিত্র দেখে নাও।
পরের ড্রামলিন, হিমবাহে সঞ্চিত পলি দীর্ঘ ডিম্বাকার বা ঢিপির মতো আকার ধারণ করে, যাকে ড্রামলিন বলে। এটি একদিকে মসৃণ, অন্যদিকে খাড়া। দেখে নাও চিত্র। পরের পয়েন্ট, এস্কার, হিমবাহের তলদেশে সুড়ঙ্গ দিয়ে প্রবাহিত জলধারা বালি কাকর সঞ্চিত করে সর্পিল সরু ও উঁচু রিচ তৈরি করে, যাকে এস্কার বলে। চিত্র দেখো। উপসংহার, অতএব হিমবাহের সঞ্চয় কার্যের ফলে মোরেইন, ড্রামলিন ও এস্কারের মতো গুরুত্বপূর্ণ ভূমিরূপ গঠিত হয়। পরে প্রশ্ন 13 নম্বর প্রশ্ন কি রয়েছে? বায়ু ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। উত্তর, শুষ্ক ও মরু অঞ্চলে বায়ুর ঘর্ষণ, উত্তোলন ও আঘাতের মাধ্যমে শিলাকে ক্ষয় করে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করে। এই প্রক্রিয়াকে বায়ু ক্ষয়কার্য বলা হয়। যেমন ইয়ারডাম, বালিকণাবাহী বায়ু ঘর্ষণের নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং শক্ত শিলা তুলনামূলক কম ক্ষয়প্রাপ্ত থাকে, ফলে দীর্ঘ ও সরু খাদযুক্ত ভূমিরূপ তৈরি হয়, যাকে ইয়ারডাম বলা হয়। চিত্র দেখে নাও। পরের পয়েন্ট 2 নম্বর, ভেন্টিফ্যাট, বালিকণার আঘাতে পাথরের উপরিভাগ মসৃণ ও কোণযুক্ত হয়ে যায়। অনেক সময় পাথরের একাধিক দিক ঘষে সমতল হয়ে পড়ে। চিত্র দেখে নাও। 3 নম্বর পয়েন্ট, ডিপ্রেশন হোল, বায়ু সূক্ষ্ম বালি ও ধূলিকণা উড়িয়ে নিয়ে গেলে ভূমিতে নিচু গর্ত সৃষ্টি হয়, যাকে ডিপ্রেশন হোল বলা হয়। চিত্র দেখে নাও। উপসংহার, অতএব বায়ুর ক্ষয়কার্যের ফলে ইয়ারডাম, ভেন্টিফ্যাট ও ডিপ্রেশন হোলের মতো বৈশিষ্ট্যপূর্ণ ভূমির সৃষ্টি হয়। পরের প্রশ্ন 14 নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের বর্ণনা দাও। উত্তর, শুষ্ক ও অর্ধ শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা উভয়ই ক্ষয় ও সঞ্চয় কার্য সম্পন্ন করে। এদের সম্মিলিত প্রভাবে বিভিন্ন বিশেষ ভূমিরূপ সৃষ্টি হয়, যা মরুভূমি অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। পয়েন্ট, পেডিমেন্ট, পাহাড়ের পাদদেশে জলধারা ক্ষয় এবং বায়ুর ঘর্ষণের ফলে মৃদ ঢালযুক্ত বিস্তৃত সমভূমি তৈরি হয়, যাকে পেডিমেন্ট বলা হয়। পরের পয়েন্ট, বাজাদা, একাধিক পলি পাখা বা পেডিমেন্ট পাশাপাশি যুক্ত হয়ে বৃহৎ ঢাল সমভূমি তৈরি করলে তাকে বাজাদা বলা হয়। প্লায়া, মরু অঞ্চলে বদ্ধ অববাহিকার জল জমে অস্থায়ী হ্রদ তৈরি হয় এবং পরে শুকিয়ে লবণাক্ত সমতল ভূমিতে পরিণত হয়, যাকে প্লায়া বলা হয়। এখানে জলধারা পলি এনে দেয় এবং বায়ু তা ছড়িয়ে দেয়। উপসংহার, অতএব শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে পেডিমেন্ট, বাজাদা ও প্লায়ার মতো গুরুত্বপূর্ণ ভূমিরূপ গঠিত হয়। তো এই ছিল তোমাদের অনুশীলনী যে প্রশ্নোত্তর বিভাগের, তা সম্পূর্ণ আমি সলভ করে দিয়েছি। যদি তোমরা সম্পূর্ণ নাম্বার পেতে চাও তাহলে অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলি তোমরা খাতায় লিখে এই প্রশ্ন উত্তরগুলি উত্তর লিখবে, যাতে করে তোমরা সম্পূর্ণ নাম্বার পেতে পারো। চলো, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে।